আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সো এর পরে অবশ্যই অনেকগুলো ওয়ার্ড থাকবে, তারপরে দ্যাট হবে। হ্যাঁ, এটা নেগেটিভ সেন্টেন্সের জন্য। টু হলে নেগেটিভ সেন্টেন্সের জন্য সো দ্যাট বসবে। ক্লিয়ার? এবং এটা নেগেটিভ সেন্টেন্স হবে। এই মাঝখানে একটা নেগেটিভ সেন্টেন্স হবে। টু থাকলে একটা নেগেটিভ সেন্টেন্স হবে। আর ইজি থাকলে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে সো এর মাঝখানে। এবং টু থাকলে কমপ্লেক্সে ভেরি এবং অ্যান্ড হবে। ইজি থাকলে সেম ভেরি এবং অ্যান্ড হবে। সো আমরা একটু দেখে আসি প্রসেসটা কি। এই যে দেখো ৪ নম্বর সেন্টেন্স, দ্য লোড ইজ টু হ্যাভি ফর দ্য ওল্ড ম্যান টু ক্যারি। সো এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়েছে। কি সেন্টেন্স হয়েছে? অ্যাফার্মেটিভ। যে যদি অনেক ভারী কোনো বৃদ্ধ মানুষের উপর দেওয়া হয়, দ্য লোড ইজ টু হ্যাভি, মানে ভারটা আসলে অনেক ওজন ফর ওল্ড ম্যানের জন্য। সো টু এবং টু এই জায়গাটাতে আমাকে বসাইতে হবে সো। দ্য লোড ইজ সো হ্যাভি দ্যাট দ্য ওল্ড ম্যান ক্যান নট। আমরা এখানে কমপ্লেক্স করার ক্ষেত্রে কি করব বলছিলাম? যদি টু এবং টু থাকে আমরা নেগেটিভ করব। আর যদি ইজি এবং টু থাকে আমরা কি করব? অ্যাফার্মেটিভ করব। সো এখানে যেহেতু টু আছে, সো এবং হ্যাভি ওয়ার্ড ইউজ করে দ্যাট ব্যবহার করলাম। দেন একটা আমি নেগেটিভ সেন্টেন্স, দ্য ওল্ড ম্যান ক্যান নট ক্যারি ইট। ওল্ড ম্যান কি করতে পারবে না? এটা ক্যারি করতে পারবে না। ওকে, এখন যেহেতু টু আছে এবং টু আছে, তাহলে সো এবং দ্যাট যদি থাকে, তাহলে আমাদেরকে কি নিয়ে আসতে হবে? অবশ্যই ভেরি এবং অ্যান্ড নিয়ে আসতে হবে। সো এখানে কি লিখছে? দ্য লোড ইজ ভেরি হ্যাভি অ্যান্ড দ্য ওল্ড ম্যান ক্যান নট ক্যারি ইট। এবং অবশ্যই সেন্টেন্সটা কি হবে? কমপ্লেক্স সেন্টেন্সের মতো নেগেটিভ হবে। বাট এর পরের উদাহরণটাই দেখো, ইজি আছে, ইজি এবং এই যে টু, ইজি এবং টু সিম্পল সেন্টেন্সে বলছি কি? দ্য সাম ইজ ইজি এনাফ ফর দ্য স্টুডেন্টস টু সলভ। এতটাই সহজ যে তাদের জন্য এটা সলভ করা কি যথেষ্ট। সো এইখানে আমি যখনই ইজি পাইলাম, এটা আমি ইজি পাইলে আমাদের কমপ্লেক্সের ক্ষেত্রে আমাকে অবশ্যই সো নিয়ে আসতে হবে, দ্যাট নিয়ে আসতে হবে এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স নিয়ে আসতে হবে। আর যখনই কম্পাউন্ড করব তখন ভেরি আনতে হবে, অ্যান্ড আনতে হবে এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স আনতে হবে। কমপ্লেক্স এবং কম্পাউন্ডে দুই জায়গায় দ্যাটের পরে এবং অ্যান্ডের পরে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আসবে। যেমন ইজি আছে তো সো নিয়ে আসছি, সো দ্যাট। ইজি এবং টু আছে, এই জন্য আমি ভেরি এবং অ্যান্ড নিয়ে আসছি। এবং দ্যাটের পরে এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ এবং অ্যান্ডের পরে ওই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ। তাহিদা, তুমি কি বুঝতে পারছো ৪ নাম্বার এবং ৫ নাম্বার রুলস? হ্যালো? আচ্ছা, এবার তো আমরা ৬ নাম্বার রুলসের দিকে চলে যাই। ৬ নাম্বার রুলস হচ্ছে ইন স্পাইট অফ, ডিসপাইট, নট উইথ স্ট্যান্ডিং। সো এই জায়গাগুলোতে যদি এই ওয়ার্ডগুলো থাকে কোনো সেন্টেন্সে, তখন অবশ্যই আমাদের কমপ্লেক্সের ক্ষেত্রে দো অথবা অলদো নিয়ে আসতে হবে এবং অ্যান্ড শব্দটা নিয়ে আসতে হবে হচ্ছে অবশ্যই কমপ্লেক্সের ক্ষেত্রে। সো কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা নিয়ে আসবো কি? অ্যান্ড। কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা নিয়ে আসবো দো, অলদো এবং সিম্পলের ক্ষেত্রে যদি ইনস্পায়ার্ড বা ডিসপাইট থাকে। সো আমরা এখানে ৫ নাম্বার উদাহরণটা দেখি। ৫ নম্বর উদাহরণ দেখি, ৬ নম্বরটা দেখি। এই যে ইন স্পাইট অফ এই ওয়ার্ডটা আছে, ইন স্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ড হি কুড নট সাকসিড ইন। সো ইন স্পাইট অফ থাকলে কি আসতে হবে? দো। দো ই ওয়ার্ক হার্ড, ঠিক আছে, নর্মাল সেন্টেন্সে নিয়ে আসতে হবে। দো হি ওয়ার্কড হার্ড হি কুড নট সাকসিডেড ইন লাইফ। ওকে, অথবা ইনও দিতে পারো, ইন বলতে লাইফই বোঝাচ্ছে। এখন যেহেতু এখানে দো আছে, সো এখানে আমাদেরকে আনতে হবে কি? অ্যান্ড বাট যে কোনো একটা নিয়ে আসতে হবে। সো ইন স্পাইট অফ যদি থাকে, দো অলদো নিয়ে আসতে হবে এবং এই জায়গাটাতে যে কোনো একটা প্রিপোজিশন মানে কনজাংশন নিয়ে আসতে হবে। এটা অ্যান্ড বাট যে কোনো কিছু হইতে পারে। তো রুলসে দেওয়া আছে অ্যান্ড, বাট এখানে উদাহরণে আমরা দেখছি বাট নিয়ে আসতেছে। তো সেন্টেন্সের সাথে আমাদের মিল রেখে আনতে হবে যে হি ওয়ার্কড হার্ড বাট কুড নট সাকসিড ইন লাইফ।
মানে সে অনেক কষ্ট করতেছে, হ্যাঁ, কিন্তু কি সফলতা পাচ্ছে না। এর আগের সেন্টেন্সের সাথে অর্থের মিল আছে। দো হি ওয়ার্ক হার্ড, যদিও সে কষ্ট করতেছে, হি কুডন্ট সাকসিড ইন লাইফ। সো 6 নাম্বার প্রবলেমটা কি বুঝতে পারছো? 6 নাম্বার উদাহরণ। 7 নাম্বার যদি সিম্পল সেন্টেন্সে বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, ওয়িং টু। বিকজ অফ মানে কারণে, অন অ্যাকাউন্ট অফ মানে হচ্ছে কি কোনো প্রয়োজনে, ডিউ টু মানে হচ্ছে যে কোনো নির্দিষ্ট কারণে, এবং ওয়িং টু মানে হচ্ছে ডিউ টুর মতনই কোনো নির্দিষ্ট কারণে। এই সময় আমাদের কমপ্লেক্সের ক্ষেত্রে হবে অ্যাজ অথবা সিন্স অথবা বিকজ, এবং কম্পাউন্ডের ক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা হচ্ছে অ্যান্ড, বাট, অর, যে কোনো একটা হবে। কথাই বুঝতে পারছো? সো দেখতে হবে যে অ্যাকচুয়ালি বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং অফ, ডিউ টু আছে কিনা। সো 7 নম্বরে আমাকে সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড আমি যদি কনভার্ট করতে বলে, ট্রান্সফর্ম করতে বলে, তাহলে আমাকে দেখতে হবে যে হ্যাঁ এখানে বিকজ অফ আছে। সো বিকজ অফ থাকলে আমাকে কি নিয়ে আসতে হবে? আমি একটু আগে শিখেছিলাম বিকজ অফ থাকলে আমাকে কি নিয়ে আসতে হবে। 7 নাম্বার রুলসে যাব, অ্যাজ, সিন্স, বিকজ, যে কোনো একটা, আর এখানে অ্যান্ড, বাট, অর যে কোনো একটা। সো আমাকে বলছে হি কুড নট কাম টু কলেজ বিকজ অফ ইলনেস। সো আমি এখানে বলতে পারি হি কুড নট কাম টু কলেজ বিকজ হি ওয়াজ ইল, বা এখানে আমি বলতে পারি অ্যাজ হি ওয়াজ ইল। তো অ্যাজ হলে কথাটা যথার্থ হয় না, অথবা আমি বলতে পারি সিন্স হি ওয়াজ ইল। তো সিন্স তো অনেক বছর আগের থেকে বোঝায়, যে এত যুগ আগের থেকে। তো এখানে আমাকে বিকজ শব্দটাই অ্যাপ্রোপ্রিয়েট। সো আমি বিকজ অফ এর ক্ষেত্রে কমপ্লেক্সে বিকজ শব্দটা ইউজ করবো, যে বিকজ হি ওয়াজ ইল। সো অবশ্যই এখানে হি দুইবার আছে, যেহেতু এখানে আমার প্রিন্সিপাল ভার্বও আছে একাধিক, এবং আমার এখানে ফাইনেট যেই ক্লজ, হ্যাঁ, প্রিন্সিপাল ক্লজ সেটাও আছে একাধিক, মানে কর্তা আছে একাধিক। সো এটা কমপ্লেক্স। এবং আমি বলছিলাম যখন আমি এটা কম্পাউন্ড করব, সো তখন আমি অ্যান্ড নিয়ে আসবো। হি ওয়াজ ভেরি ইল অ্যান্ড কুড নট কাম টু কলেজ। সে অনেক অসুস্থ ছিল এবং সে কি কলেজে আসতে পারেনি। হি ওয়াজ ভেরি ইল অ্যান্ড কুড নট কাম টু কলেজ। 7 নাম্বার রুলসটা কি বুঝতে পারছো? তাওহিদা? আচ্ছা, 8 নাম্বার উদাহরণে আমরা অ্যাডজেক্টিভের সাথে নাউন যদি দেখি, একে বলে অ্যাকচুয়ালি নাউন ফ্রেজ। অ্যাডজেক্টিভের সাথে নাউনকে পেলে নাউন ফ্রেজ। এখন কোন সেন্টেন্স যদি নাউন ফ্রেজ থাকে, তাহলে অবশ্যই সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ হবে। সো প্রিন্সিপাল ক্লজ মানেই হচ্ছে যার কি হবে, কর্তা থাকবে। যেমন হি ইটস রাইস, সেখানে হি হচ্ছে কি আমার প্রিন্সিপাল ক্লজ। এখন হি ইটস রাইস দেন হি গোজ টু দ্য স্কুল। সো এইখানে দুইটা সেন্টেন্সকে আমি অ্যান্ড দিয়ে কি করছি, কম্বাইন করছি। সো প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং তার সাথে একটা সাবঅর্ডিনেট ক্লজও থাকবে। এটা হচ্ছে কমপ্লেক্সের ক্ষেত্রে। তো অ্যাডজেক্টিভ নাউন বা নাউন ফ্রেজ আমাদেরকে 8 নম্বর উদাহরণে খুঁজে বের করতে হবে। যেমন সিম্পল কেস, একটা সেন্টেন্স দিয়ে হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। সো ইন্টেলিজেন্ট বয় দিস দ্য নাউন ফ্রেজ বিকজ অফ প্রথমে অ্যাডজেক্টিভ আছে, পরে নাউন আছে। তো অ্যাডজেক্টিভ এবং নাউন থাকলে আমাদের ফার্স্ট কথা কি ছিল, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। সো এইখানে প্রিন্সিপাল ক্লজ আমরা নিয়ে আসছি হি ইজ এ বয়, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, মানে কি হি থাকবে। এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে আসছি কি হু। হুটা অ্যাকচুয়ালি হি কে কি রিপ্রেজেন্ট করতেছে। তো সাবঅর্ডিনেট ক্লজ মানেই হচ্ছে সে কি তার প্রিন্সিপাল ক্লজকে রিপ্রেজেন্ট করবে। হি ইজ এ বয় হু ইজ ইন্টেলিজেন্ট। আর কম্পাউন্ডের ক্ষেত্রে আমি অ্যান্ড নিয়ে আসছি, যে হি ইজ এ বয় অ্যান্ড হি ইজ ইন্টেলিজেন্ট। কথাই বুঝতে পারছো? ভেরি সিম্পল অ্যাজ ইট ইজ। আচ্ছা, এই 8 নাম্বার পর্যন্ত বোঝো না এমন কোনো কোশ্চেন আছে কিনা তাওহিদা? 1 থেকে 8 রুলস।
হ্যালো, No, sir. একটু জোরে বইলো, আমি খুব মানে আস্তে আস্তে শুনতে পাচ্ছি তোমার কথা। 1 to 8, any problem? ওকে, প্রবলেম যদি না থাকে, থাকলে আমাকে অবশ্যই চ্যাট বক্সে জানাও, আর না থাকলে আমরা সামনের দিকে আগাচ্ছি। 9 নাম্বার, 9 নাম্বার হচ্ছে যদি সিম্পল সেন্টেন্সে বিসাইডস থাকে তাহলে অবশ্যই কমপ্লেক্সে ওয়াইল হবে, কম্পাউন্ডে নট অনলি বাট অলসো হবে। যদি কম্পাউন্ডে নট অনলি বাট অলসো থাকে তাহলে অবশ্যই সিম্পলে বিসাইডস হবে। যদি অবশ্যই সিম্পলে বিসাইডস হয় কমপ্লেক্সে ওয়াইল হবে। যদি কমপ্লেক্সে ওয়াইল হয় তাহলে সিম্পলে বিসাইডস হবে। এই হচ্ছে আমার কনভার্সনের নিয়ম। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, সো এখন আহ, এই জায়গায় ওকে, আমরা 9 নম্বরে একটা এক্সাম্পলে চলে যাই। যেমন হচ্ছে 9 নম্বরে, বিসাইডস আ গুড স্টুডেন্ট হি ইজ আ গুড প্লেয়ার। সো পাশাপাশি একজন ভালো স্টুডেন্টের সাথে সে একজন ভালো প্লেয়ার। সো এইখানে বিসাইডস আ গুড স্টুডেন্টস, একজন ভালো স্টুডেন্টের পাশাপাশি, সো এটা কিন্তু কোনো একটা কমপ্লিট সেন্টেন্সকে রিপ্রেজেন্ট করে না। সো বিসাইডস আছে, অবশ্যই আমাকে কি আনতে হবে, নট অনলি বাট অলসো। বিসাইডস থাকলে কি আনতে হবে, নট অনলি বাট অলসো। কোথায়? অবশ্যই কম্পাউন্ডে। কমপ্লেক্সে কি আনতে হবে, ওয়াইল। কমপ্লেক্সে কি আনতে হবে, ওয়াইল। এটা মুখস্থ করতে হবে। সো বিসাইডস আ গুড স্টুডেন্ট, সো আমি বললাম হোয়াইল হি ইজ আ গুড স্টুডেন্ট হি ইজ গুড প্লেয়ার। সো সাবঅর্ডিনেট ক্লজের পরে অবশ্যই আমি কি বলছি, কমা দিতে বলছি। কমপ্লেক্স সেন্টেন্সে এই ক্লজটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এবং এরপরে কি আছে, কমা আছে। হি ইজ গুড প্লেয়ার। ওকে, আচ্ছা। সেম কম্পাউন্ড করার ক্ষেত্রে হচ্ছে হি ইজ নট অনলি এ গুড স্টুডেন্ট বাট অলসো এ গুড প্লেয়ার। সো এই ফর্মুলাটা আসে প্রায় সময় পরীক্ষায়, তো তুমি এই ফর্মুলাটা দেখবা। বুঝতে পারছো? 9 নাম্বার শেষ। 10 নাম্বার ফর্মুলাটা খেয়াল করো। প্রিপোজিশনাল ফ্রেজ, একটা আমি একটু আগে বলছিলাম কি নাউন ফ্রেজ, তার মানে কি অ্যাডজেক্টিভের সাথে নাউন থাকবে, নাউন ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজটা কি হবে, অবশ্যই অ্যাডজেক্টিভের সাথে কি হবে, প্রিপোজিশন থাকবে। তো প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে কি অ্যাডভার্ব অফ টাইম, যদি অ্যাডভার্বের সাথে টাইম বোঝায়। প্রিপোজিশনাল ফ্রেজ হলে অ্যাডজেক্টিভ হলে। সো প্রিপোজিশনাল ফ্রেজ 10 নম্বর হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ হবে, এবং সেটা কি হবে, অ্যাডভার্ব অফ টাইম বোঝাইলে। তখন হোয়েন হোয়াইল, হোয়েন হোয়াইল ডেফিনেটলি সময়কে নির্দেশ করে। কমপ্লেক্স আর অ্যান্ড হচ্ছে অবশ্যই দুইটা সেন্টেন্সকে আমি কি করব, কনজাংশন দিয়ে অ্যাড করব। সো আমি প্রিপোজিশনাল ফ্রেজে চলে যাই। এইটা হচ্ছে 10 নাম্বার। তোমাকে এই কিওয়ার্ডগুলো মনে রাখতে হবে। সো এইখানে একটু তুমি দেখো 10 নম্বরে, আই ওয়াজ দেয়ার ইন অটাম। সো এখানে ইন আছে একটা প্রিপোজিশন, আর অটাম হচ্ছে একটা ঋতু। সো আমি ঋতুটা বলতে পারি একটা নাউন। সো যখনই প্রিপোজিশনের সাথে নাউন থাকবে তখনই আমি এটাকে বলতে পারবো কি প্রিপোজিশনাল নাউন, এবং সেটা একটা কি বুঝাবে, একটা অবস্থা বুঝাবে। কথা কি বুঝতে পারছো? অ্যাডভার্ব অফ টাইম কোনো একটা টাইমকে বোঝাবে, যখন টাইম বোঝাবে তখন একরকম হোয়েন হোয়াইল, আর যখন অ্যাডজেক্টিভ বোঝাবে কোনো বৈশিষ্ট্য বোঝাবে তখন রিলেটিভ প্রোনাউন হিসেবে হু, হুইচ, হোয়াট, দ্যাট এটসেট্রা এগুলো আনতে হবে। কথাই বুঝতে পারছো? কমপ্লেক্সে যদি Okay. প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনের পরে নাউন দুটো মিলে গ্রুপ অফ, মানে গ্রুপ অফ যদি কোনো ওয়ার্ডস তৈরি হয় ফ্রেজ, তখন সেটা যদি একটা অ্যাডভার্বের মতন বোঝায়, সো তখন হোয়াইল ব্যবহার হবে বা হোয়েন ব্যবহার হবে। কিন্তু যদি সেটা অ্যাডজেক্টিভ হয় তখন হু, হুইচ, হোয়াট এটসেট্রা ব্যবহার হবে। এখানে সবসময় অ্যান্ডি ব্যবহার হবে। সো আমরা 10 নম্বরে যদি দেখি, আই ওয়াজ দেয়ার ইন অটাম, সো দিস ইজ আ প্রিপোজিশনাল ফ্রেজ
এবং সেটা একটা টাইমকে বোঝাচ্ছে, অ্যাডভার্ব অফ টাইম। সো আমি এখানে কি বলবো, বা এটা আমি একটা অ্যাডজেক্টিভও বলতে পারি যে আমার একটা অবস্থা বোঝাচ্ছে কোনো একটা ঋতুতে। সো আমি এখানে হোয়েন নিয়ে আসতে পারি যে আই ওয়াজ দেয়ার হোয়েন ইট ওয়াজ অটাম। আমি সেখানে ছিলাম যখন কি ছিল, অটাম ছিল। এবং আমি এটাকে কম্পাউন্ড করতেছি, আই ইট ওয়াজ অটাম, সেটা হচ্ছে অটাম ছিল অ্যান্ড আই ওয়াজ দেয়ার। অথবা আমি বলতে পারি আই ওয়াজ দেয়ার অ্যান্ড ইট ওয়াজ অটাম। কথাই বুঝতে পারছো, বোথ আর কারেক্ট কম্পাউন্ডের ক্ষেত্রে। সো আমরা অ্যাপ্রক্সিমেট আমাদের মোটামুটি 10টা ফর্মুলা শেখা শেষ। 11 নম্বর ফর্মুলাটাও একই সেম, হু হুইচ আমরা নিচে পাই কিনা, হু হুইচ এর কোনো একটা ফর্মস, এই যে ইন ফ্রন্ট অফ, এটা আরেকটা ফর্মুলা। ওকে, ইন ফ্রন্ট অফ থাকলে হুইচ শব্দটা নিয়ে আসতে হয়, এবং কমপ্লেক্সের ক্ষেত্রে অ্যান্ড নিয়ে আসতে হয়। সো ইন ফ্রন্ট অফ এটাও একটা প্রিপোজিশনাল কি তোমার ফ্রেজ ব্যবহার হচ্ছে। এখন এই প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার হচ্ছে, বাট এটা অ্যাডজেক্টিভের মধ্যে, দ্য ট্রি ইন ফ্রন্ট অফ মাই হাউস, সো দিস ইজ আ প্রিপোজিশনাল ফ্রেজ। তো সেক্ষেত্রে আমার নিয়ে আসতে হবে কি হুইচ। সো দ্য ট্রি ইন ফ্রন্ট অফ মাই হাউস ইজ লার্জ, সো লিখতে হবে দ্য ট্রি হুইচ ইজ ইন ফ্রন্ট মাই হাউস ইজ লার্জ। আর যে কম্পাউন্ডে বলি দ্য ট্রি ইজ ইন ফ্রন্ট অফ মাই হাউস অ্যান্ড ইট ইজ লার্জ। ওকে, 11 নম্বরে আমাদের আরো কোনো উদাহরণ যদি আমরা পাই, লাইক এই যে এই জায়গায় একটা নতুন উদাহরণ আছে, রিডিং দ্য বুক হি ওয়েন্ট টু প্লে গ্রাউন্ড। এখন যদি তুমি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ পাও, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা কি, এখানেও দেখো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। প্রেজেন্ট মানে বর্তমান, পার্টিসিপল ফ্রেজ বলতে বোঝায় যদি কোনো নাউনের সাথে আইএনজি যুক্ত হয় এবং সেটা শব্দের শুরুতে ব্যবহার হয়, তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হয়। এখন যদি সেটা কোনো ভার্বকে মডিফাই করে, সো অ্যাডভাইভার্বিয়াল হবে। আর যদি সেটা কোনো বৈশিষ্ট্যকে ধারণ করে, সেটা হবে অ্যাডজেক্টিভ। তো যদি অ্যাডভার্বিয়াল হয় তাহলে আমাদের ব্যবহার হবে কি হোয়েন ওয়াইল, আর যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে হবে হু হুইচ। আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ তাহলে আমরা কি বুঝলাম, অবশ্যই সেটা কি হবে, অ্যাডভার্বিয়াল যদি হয় তাহলে হয় অ্যান্ড ওয়াইল। সো আমরা একটা লেটেস্ট সি এক্সাম্পল। আমরা যদি এখানে দেখো এই যে রিডিং, আমি বলছিলাম যে আমার কোনো একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, রিডিং। সো এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। সেম হচ্ছে কি বিলংিং, প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। সো রিডিং প্রেজেন্ট পার্টিসিপল, দ্য বুক দ্য ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড। সো রিডিং দ্য বুক এটা হচ্ছে আমার কি একটা অ্যাডভার্ব বোঝাচ্ছে, কারণ আমার রিডিং হচ্ছে দ্য বুক। আমার এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ বোঝাবে, একটা হচ্ছে অ্যাডভার্ব বোঝাবে। যদি অ্যাডজেক্টিভ বোঝায় তাহলে হু হুইচ এগুলো আসবে, আর যদি অ্যাডভার্ব বোঝায় তখন হোয়েন হোয়াইল আসবে। অ্যাডভার্ব মানে কি তোমার নির্দিষ্ট ভার্বকে মডিফাই করবে। তুমি যদি দেখো রিডিং দ্য বুক মানে পুরোটা কিন্তু একটা গ্রুপ অফ মানে প্রেজেন্ট পার্টিসিপল, অবশ্যই প্রেজেন্ট টেন্স, এবং সেটা কি একটা ভার্বের সাথে আইএনজি শুরুতে আসছে, এই জন্য এটা পার্টিসিপল, প্রেজেন্ট ফর্মে আছে পার্টিসিপল, এবং এটা যেহেতু গ্রুপ অফ ওয়ার্ডস, সো এটা একটা ফ্রেজ, ঠিক আছে। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হয়েছে, সো আমি এর পরের ওয়ার্ডটার সাথে আমরা চিন্তা করব যে এর ভার্বের উপরে ডিপেন্ড করবে যে এই সেন্টেন্সটা কি অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে নাকি এই সেন্টেন্সটা কোনো রকমের অ্যাডভার্ব বোঝাচ্ছে। সো আমরা দেখতেছি যে এইটা অ্যাকচুয়ালি অ্যাডভার্ব বোঝাচ্ছে, কারণ রিডিং দ্য বুক হি ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড, হ্যাঁ সে পড়াশোনা করেই সে কোথায় যাবে, খেলতে যাবে। কিন্তু খেলতে যাওয়াটা ডিপেন্ড করছে তার বই শেষ করার উপরে, সো এটা প্রভাবিত করতেছে। সো সেই ক্ষেত্রে আমরা হোয়েন বা ওয়াইল ব্যবহার করব। ক্লিয়ার, হোয়েন বা হুইচ ব্যবহার করব। সেম পরের সেন্টেন্সটাও দেখো যে হি লিভড ইন এ ক্যাবিন বিলংিং টু
the orphanage. So belonging to the orphanage, এটা ডিপেন্ড করতেছে হচ্ছে লিভড এর উপরে। যে হি লিভড, সে ত্যাগ করবে ক্যাবিনটা কি বিলংিং টু দ্য অরফানেজ, মানে এতিমদের জন্য। ক্লিয়ার? সো এখানে আমি কি ব্যবহার করছি, হুইচ, যে হি লিভড ইন আ ক্যাবিন হুইচ বিলং টু দ্য অরফানেজ। ওকে, কারণ এটা প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে আছে, তো এটাকে বাদ দেওয়া যাবে না। যত প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম আছে এগুলো বাদ দেওয়া যাবে না। ওকে, এবং যদি হি লিভড ইন এ ক্যাবিন অ্যান্ড ইট বিলং টু দ্য অরফানস, সে একটা ক্যাবিন ত্যাগ করবে এবং এটা কি অরফানসদের জন্য। সো এটা কম্পাউন্ডে আছে। এখন তোমাকে এই জায়গাটাতে দেখো 13টা এক্সাম্পল এখানে দেয়া আছে, 13টা ফর্মের জন্য 13টা এক্সাম্পল দেয়া আছে। এইবার তুমি বাসায় বসে বসে কমপ্লেক্স সেন্টেন্সটা এইটা এই সিম্পল সেন্টেন্স না দেখে তুমি নিজে নিজে বানাবা। কথা কি বুঝতে পারছো? যেহেতু এখানে হোয়েন আছে, সো হোয়েন থাকলে আমাকে কি করতে হবে, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেমে নিয়ে আসতে হবে। যে সিইং দ্য টাইগার, যে হোয়েন আই স দ্য টাইগার, তো সিইং দ্য টাইগার, এই যে সিইং এইটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার? ওকে, আই ওয়ান রান ইন ফেয়ার, এই সিম্পল হয়ে গেল সিইং দ্য টাইগার। কারণ আমাকে এনি হাও আমাকে সাবজেক্টটাকে কি করতে হবে, অমিট করতে হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে। আমাকে সাবজেক্ট অমিট করতে হবে কমপ্লেক্স থেকে সিম্পলে নেওয়ার ক্ষেত্রে। সেম সিন্স, এই যে সিন্স অথবা অ্যাজ, আমরা এটা থাকলে কি জানতাম, যে সিন্স অথবা অ্যাজ যদি কখনো থাকে তাহলে আমাকে ওই সিন্স এবং অ্যাজকে অমিট করতে হবে। সো অমিট করার জন্য আমার প্রসেসটা কি ছিল, আমার সিন্স এবং অ্যাজ যদি থাকে কোনো জায়গায়, তাহলে আমার করার ইস্যুটা ছিল হচ্ছে বিকজ অফ নিয়ে আসতে হবে, অন অ্যাকাউন্ট অফ নিয়ে আসতে হবে না, ডিউ টু না ওয়িং টু, সিম্পলে আমার এটা নিয়ে আসতে হবে। সো এখানে দেখো ওরা এখানে সিন্স অ্যাজ দিছে। রাইট, 2 নাম্বারটা দেখো, যে সিন্স অ্যাজ দ্য বয় রিড প্রপারলি হি পাসড ইন দ্য এক্সামিনেশন। সো রিডিং প্রপারলি দ্য বয় পাসড ইন দ্য এক্সামিনেশন। তো এখানে তুমি যদি অ্যাকর্ডিং টু দিতে পারো, যে অ্যাকর্ডিং টু রিডিং প্রপারলি দ্য বয় পাসড ইন দ্য এক্সামিনেশন, দিস অল বি রাইট। কথা কি বুঝতে পারছো? তাওহিদা? জি স্যার। এই ট্রান্সফরমেশনটা একটু কমপ্লেক্স, তো আমি আজকে ফার্স্ট ডে পড়াই দিলাম। এখন তুমি এটা একটু বাসায় প্র্যাকটিস করো, আবার প্রবলেম হলে আমরা এটাকে নিয়ে আবার ডিসকাশন করব। ক্লিয়ার? সো কোনো কোশ্চেন আছে আজকের মতো? নো স্যার। আর তুমি কি বইটা কিনছো, জাকির হোসেনের বইটা কিনছো? এখনো কেনা হয় নাই, একটু সমস্যা হচ্ছে তো, বাবা ব্যস্ত, সেই জন্য কয়েকদিনের মধ্যে কিনে ফেলবো। আচ্ছা, এই ট্রান্সফরমেশনটা জাকির হোসেনের বইতে অনেক চমৎকার ভাবে দেওয়া আছে, তুমি এটা আগে শেষ করো, পরে জাকির হোসেনের বইটা যখন আসবে তখন এই গ্রামার গুলো তুমি আবার পড়বা। ক্লিয়ার? সো নেক্সট দিন আবার দেখা হবে তোমার সাথে ইনশাআল্লাহ, 2টায়। ওকে, খুদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।